তো প্রথমত দেখো যে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, কে বলতো? রাজা রামমোহন রায়, যার অবদান শুধু বাংলা ভাষা সাহিত্যে না, পুরো বাঙালি জাতি বা ভারতীয় যে জাতি আমরা আছি আর কি, একসময় তো আমরা তো সবাই ভারতীয় ছিলাম, তাই না? তো এই জাতির অবদানে কিন্তু তার ব্যাপক ভূমিকা রয়েছে আর কি, ঠিক আছে? তো তার সম্পর্কে কিছু তথ্য আমাদের জানতেই হয় বা জানতে হবে। তো এখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে রাজা রামমোহন রায় দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু সমাজে অনেক কুসংস্কার ছিল এক সময়, সেগুলা যে সমাজ সংস্কার করার যে ব্যাপারটা আর কি, ঠিক আছে, সেখানেও তার বড় অবদান আছে। এবং আমরা জানি যে রাজা রামমোহন রায় যে বাংলা ভাষা সাহিত্যে তার বিশাল অবদান, কারণ প্রথম যে বাংলা ভাষার বাংলা ব্যাকরণ গ্রন্থ, এটা কে রচনা করছে বলতো? রাজা রামমোহন রায়, যার নাম কি গৌড়ীয় ব্যাকরণ। নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। কত সালে? 1833। কত সালে? 1833। কিন্তু তার প্রথম গ্রন্থটা ছিল কোন ভাষায় বলতো? ইংরেজি ভাষায়, মানে বাংলায় ছিল কিন্তু ইংরেজি ভাষায়, যেটা কত সালে? 1826, এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এবার দেখো যে আমরা যে বলছি তার পরিচয় বলতে গেলে আমরা জানি যে ভারতের ধর্ম ও সমাজ সংস্কারক এবং নবজাগরণের পথিকৃৎ বলতে গেলে বোঝানো হয় পথ প্রদর্শক। এবার দেখো যে বলা হয়ে থাকে, মানে তাকে বলা হয়ে থাকে ভারতের রেনেসাঁর জনক। রেনেসাঁ জিনিসটা কি বলতো? নবজাগরণ। রেনেসাঁ মানে কি? নবজাগরণ আর কি, ঠিক আছে? এরপরে দেখো যে আমরা জানি যে ভারতে বড় একটা জঘন্য প্রথা ছিল, যেটা সতীদাহ প্রথা। মানে কি, কোনো স্বামী যদি মারা যেত, তার জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো আর কি, ঠিক আছে? সেই প্রথা বিলোপে বড় একটা ভূমিকা পালন করেন কে বলতো? রাজা রামমোহন রায়। এবং দেখো সামাজিক ধর্মীয় যে সংস্কার, এটা কিন্তু কোন এইটা ছিল? হিন্দু ধর্মেই ছিল আর কি, ঠিক আছে? তো এটা দূর করায় কিন্তু অগ্রদূত হিসেবে কাজ করেন রাজা রামমোহন রায়। এই যে দেখো সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন প্রতিষ্ঠা করে কি বলতো? ব্রাহ্ম সভা, যেটা কত সালে বলতো? 1828 সালে। এবার দেখো সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন করেন কে বলতো? লর্ড বেন্টিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা কে করে বলতো? লর্ড বেন্টিং। তোমরা দেখো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পে তোমরা সহমরণের কথা শুনছো না? ওই সহমরণটাই কি বলতো? সতীদাহ প্রথা আর কি, ঠিক আছে? যে স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকে কি পুড়িয়ে মারার যে ব্যাপারটা আর কি, ঠিক আছে? তো এরপর দেখো রাজা উপাধি দিয়েছিলেন কে বলতো? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর আর কি, ঠিক আছে? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তার রচিত গ্রন্থ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার রচিত গ্রন্থটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো কি বেদান্ত গ্রন্থ, আর একটা কি বেদান্ত সার, মানে বেদান্ত গ্রন্থ আর বেদান্ত সার। এবার দেখো যে প্রথম বাঙালি হিসেবে তার রচিত ব্যাকরণ বই কি বলতো? গৌড়ীয় ব্যাকরণ। কত সালে? 1833 সালে প্রকাশিত একটি পত্রিকা ছিল, এটাও ইম্পর্টেন্ট। এটা কি বলতো? সংবাদ কৌমুদী আর কি, ঠিক আছে? সংবাদ কৌমুদী আর কি। তো এইটুকু তথ্য আমাদের রাজা রামমোহন রায় সম্পর্কে জানতেই হবে। আরো হিজিবিজি অনেক তথ্য থাকে ভাই। এখন বিষয় হলো পরীক্ষায় আসবে কোনটা, এটাও নিজেকে ফিল করতে হবে, ঠিক আছে? এই জিনিসটাও বুঝতে হবে যে আমার কতটুকু মনে রাখতে পারবো বা আমার মনে রাখার ক্যাপাবিলিটি কতটুকু। তুমি বারবার এই টপিকগুলো, এই তথ্যগুলা বারবার একটু দেখো, দেখবে যে তোমার মাথার মধ্যে গেঁথে যাবে আর কি, ঠিক আছে? এবার দেখো যে আমরা যে ব্যক্তিটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটা কে বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে দেখো বিদ্যার সাগর বলা হচ্ছে আর কি, ঠিক আছে? তো তার অবদান বাংলা ভাষা সাহিত্য এবং সমাজে, মানে বাঙালি সমাজে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর কি, ঠিক আছে? যে দেখো তার পরিচয় ছিল বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক আর কি, ঠিক আছে? বিদ্যাসাগর উপাধি লাভ করে কোন কলেজ থেকে বলতো? সংস্কৃত কলেজ থেকে। এটা কোথায় অবস্থিত? ভারতে। কোথায়? ভারতে অবস্থিত। কত সালে বিদ্যাসাগর উপাধি পায়? 1839 সালে আর কি, ঠিক আছে? প্রধান বাংলা পণ্ডিত ছিলেন, মানে বাংলা বিষয়ের পণ্ডিত ছিলেন কে বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন কলেজের বলতো? ফোর্ট উইলিয়াম কলেজের। এই কলেজের আরেকজন বিখ্যাত বাঙালি ছিল, মানে বিখ্যাত বাংলার অধ্যাপক ছিলেন, যার নাম হলো উইলিয়াম কেরি,
ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এটা একটু মনে রাখো। এবার দেখো বলছে যে হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যদি বলি যে আধুনিক বাংলা গদ্যের জনক আর কি, ঠিক আছে, কাকে বলা হয় বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় যে বাংলা গদ্যের জনক বা প্রথম সার্থক গদ্যকার বলা হয় আর কি, ঠিক আছে। এরপরে দেখো বলছে যে তার অবদান, এটা কিন্তু একাধারে বাংলাও পড়া হচ্ছে, আবার আরেকদিকে কি সাধারণ জ্ঞানও পড়া হচ্ছে আর কি, ঠিক আছে। যখন আমরা ওই যে কবি পরিচিতি বিষয়গুলোতে যাব তখন এরকম প্রত্যেকটা কবিরই বিস্তারিত আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা বাংলাতেও পড়াবো আর কি, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো এখানে দেখো যে জ্যোতি বা ছেদ চিহ্ন বা অনেক সময় কি বিরাম চিহ্ন বলে আর কি, তাই না? তো এই চিহ্নের প্রবর্তককে বলতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার এই চিহ্ন নিয়ে যে গ্রন্থটা রচনা করা হয়েছিল তার নাম কি? বেতাল পঞ্চবিংশতি। নাম কি বলতো? বেতাল পঞ্চবিংশতি। এটা প্রকাশ করা হয় কত সালে? 1847 সালে। ওই যে বলছে না যে আধুনিক বাংলা গদ্যকার, মানে এই যে গদ্যগুলা যে রচনা করছে আর কি, সেখানে কি জ্যোতি এবং ছেদ চিহ্নর ব্যবহার ছাড়া দেখবা যে মনের ভাব সম্পূর্ণরূপে ভালো করে প্রকাশ করা যায় না আর কি, ঠিক আছে। তো সেটাই দেখাইছে তার প্রথম মানে এই গ্রন্থটা বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে, যেটা কত সালে প্রকাশিত বলো? 1847। শিশু পাঠ্য মানে শিশুদের জন্য পাঠ করার জন্য যে গ্রন্থটা রচনা করছে তার নাম কি বলতো? বর্ণ পরিচয়। ওই যে বর্ণগুলো চেনার যে ব্যাপারটা আর কি, ঠিক আছে। এরপর দেখো বিখ্যাত সংস্কার। আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত যে ব্যাপারটা আর কি, যে বিধবা বিবাহ আইনে প্রধান ভূমিকা পালন করে কত সালে বলতো? আইন পাশ করে কত সালে? 1856। আর এখানে বিষয় হয়েছে কি যে প্রথম তার ছেলের সাথে কিন্তু একজন বিধবার বিয়ে দেয়। তোমরা কি জানো এই বিষয়টা? এটা হচ্ছে বিষয়, এটা একটু মনে রাখবা যে তার ছেলে মানে আইনটা সে যে পাশ করায় অর্থাৎ ছেলেকে একজন বিধবার সাথে কি বিয়েও দেয় আর কি, ঠিক আছে, নিজে করে না, কারণ তখন তো ছিল না। দেখো কাকে দেখা যাচ্ছে বলো? বেগম রোকেয়াকে দেখা যাচ্ছে, তাই না? বাংলা ভাষা সাহিত্যে যার অবদান এবং বাংলার সমাজ সংস্কারে যার অবদান অনস্বীকার্য। আমরা জানি যে মুসলিম নারী জাগরণের পথ প্রদর্শককে বলতো? বেগম রোকেয়া আর কি, ঠিক আছে। তো আমরা তার সম্পর্কে এখানে জানবো আর কি। তো দেখো বাঙালি মুসলমান নারী জাগরণের কি বলতো? প্রতিকৃত মানে কি বলতো? পথ প্রদর্শক আর কি, ঠিক আছে। যে তার জন্মস্থান আমরা জানি যে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। জন্ম 1880 আর মৃত্যু কত? 1932 সালে আর কি, ঠিক আছে। এবার দেখো রোকেয়া দিবস পালন করা হয় কিন্তু 9 ডিসেম্বর। তার জন্ম 9 ডিসেম্বর, আবার মৃত্যু কি বলতো? 9 ডিসেম্বর আর কি, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবার দেখো তার বিখ্যাত কিছু রচনা ছিল অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন। আমার আরেকটা কথা মনে পড়ে যে যে বিষয়টা মনে পড়ে, রোকেয়া মানে কি বলতো? রাগ। রোকেয়া মানে কি বলতো? রাগ। তো এই একটা গ্রন্থ রচনা করে যার নাম কি বলতো? পদ্ম রাগ আর কি, ঠিক আছে। পদ্ম দিয়ে বাংলায় অনেক কিছু আছে, পদ্মাবতী আছে যেটা কবি আলাউলের একটা কাব্যগ্রন্থ, তাই না? তো পদ্মাবতী নাটক আছে, নাটককার বলতো? জানা আছে? মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে পদ্মাবতী নাটক। দেখো পদ্ম দিয়ে কিন্তু একটা ব্যাপার আছে আর কি, ঠিক আছে। তো পদ্ম রাগ বলতে রোকেয়ার কথা মনে রাখবো। রাগ করে কারা? নারীরা না? রাগ করে কারা? নারীরা, ঠিক আছে। তাহলে পদ্ম রাগ কার? রোকেয়ার আর কি, ঠিক আছে। আর পদ্মাবতী কাব্যগ্রন্থটা কার? কবি আলাউলের, যে ছিল কিন্তু মধ্যযুগের কবি, ঠিক আছে। আর হচ্ছে পদ্মাবতী যে নাটকটা আছে সেটা কার বললাম? মাইকেল মধুসূদন দত্তের। এটা একটু মনে রাখো। এবার দেখো যে আমরা বিখ্যাত রচনার কথা দেখলাম। প্রতিষ্ঠিত মুসলিম নারী মুক্তি সংগঠন, আমরা জানি যে তার একটা সংগঠন ছিল আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, যেটা 1916 সালে প্রতিষ্ঠিত হয়। এবং রোকেয়ার নামে একটা হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছেলেপেলেরা খুব টল করে এই হলটা নিয়ে আর কি, ঠিক আছে। তো রোকেয়া হল আর কি, যার আগে নাম ছিল চামেলি হাউস। আগেকার নাম কি ছিল বলতো? চামেলি হাউস, যেটা পরিবর্তন করে কি রোকেয়া হল হয়। আর নারীর নামে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কোথায় অবস্থিত? রংপুরে। সেখানকারই একজন শহীদকে আবু সাইদ, তাই না? এবং আমরা দেখো এবার একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তিকে দেখছি, স্যার
সলিমুল্লাহ, ঠিক আছে। ওনার অবদান বাংলাদেশের, এই যে দেখো বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয়। যে দেখো ভারতীয়রা বা পাকিস্তানিরা বাংলাদেশে কিন্তু বিশ্ববিদ্যালয় গড়তে চাচ্ছিল না, তারা চায়নি যে এই দেশের নাগরিকরা কি বলতো শিক্ষিত হোক আর কি, ঠিক আছে। যার কারণে কিন্তু তারা বিভিন্ন ভাবে বাধা প্রদান করছে। স্যার নব স্যার সলিমুল্লাহ তিনি কিন্তু বড় একটা ভূমিকা পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তো আমরা সেই বিষয়গুলো দেখবো আর কি। তো দেখো পরিচয় কি, নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা আর কি, ঠিক আছে, একটা রাজনৈতিক দল। এবার দেখো বলছে যে হলো পিতা এবং পিতামহ। পিতামহ মানে কি? দাদা। তার পিতা ছিল নবাব খাজা আহসানুল্লাহ। ঢাকায় যে আহসানুল্লাহ ভবন আছে না, এই আহসানুল্লাহর নামেই কিন্তু সেই ভবনটা আর কি, ঠিক আছে। মানে তারা একরকম রাজার মতো ছিল আর কি, ঠিক আছে। তারপর দেখো বলছে নবাব খাজা আব্দুল গনিকে ছিল বলতো তার পিতামহ মানে দাদা, ঠিক আছে। এবার দেখো মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় কি বলতো সলিমুল্লাহর পৈতৃক বাড়ি ঢাকার আহসান মঞ্জিলে আর কি, ঠিক আছে। মুসলিম লীগ, ওই যে দেখো মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ এরকম আসে না, তো এই যে বিষয়গুলো আর কি। তো দেখো বড় অংশের জমি দান করে কে বলতো? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করে কে বলতো? স্যার সলিমুল্লাহ আর কি, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। ঢাকার সব মহল্লায় নৈশ স্কুল, নৈশ মানে কি? রাতে, মানে সন্ধ্যার পরে যে স্কুল, সেটা কে করে বলতো? স্যার সলিমুল্লাহ। এবার দেখো লর্ড কার্জনের কাছে বঙ্গভঙ্গের দাবি পেশ করেন কে বলতো? নওয়াব স্যার সলিমুল্লাহ। বঙ্গভঙ্গ বিস্তারিত বিষয় আছে, ওগুলো আমরা পরবর্তীতে পড়াবো, ওগুলো পড়ার বিষয় আছে আর কি, ঠিক আছে। এইবার দেখো যে বিখ্যাত ব্যক্তি পরিচিতি আর কি, ঠিক আছে। দেখো আমরা জানি যে বাংলার টাইগার বলা হয়, তাই না? বাংলার বাঘ যে কে বলতো? শেরে বাংলা একে ফজলুল হক। তোমাদের একে দেওয়া হয়নি, যে সরাসরি দেওয়া হয়েছে আবুল কাশেম, কারণ অনেকে আবার এই পূর্ণ রূপটা বলতে পারে না আর কি, ঠিক আছে। তাইলে শেরে বাংলা এটাও কিন্তু তার উপাধি, তার নাম হচ্ছে কি আবুল কাশেম ফজলুল হক আর কি, ঠিক আছে। যেটাকে আবুল কাশেম ফজলুল হক শুনলেই কিরকম লাগতেছে, কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক বললেই কি ভালো লাগে, তাই না? ওই একে মানেই কি আবুল কাশেম, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এই যে দেখো তার জন্ম কত? 1873-এ কোথায়? বরিশাল জেলায় আর কি, ঠিক আছে। যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যার কারণে রবীন্দ্রনাথ প্রতিবাদ স্বরূপ কি বর্জন করছিল বলতো? নাইটহুড উপাধি বর্জন করে দিয়েছিল, তাই না? তো এই যে সেখানকার তদন্ত কমিটির সদস্য ছিলেন কে বলতো? শেরেবাংলা একে ফজলুল হক। এবং এই যে রবীন্দ্রনাথের কথা যেটা বললাম আমরা, যে নাইটহুড উপাধিটা বর্জন করে কত সালে বলতো? 19 সালে। কারণ হত্যাকাণ্ডটা কখন হয়? 1919 সালে। এবার দেখো প্রকাশিত পত্রিকা নবযুগ। দেখো নবযুগের কথা বললেই কিন্তু আমাদের নজরুলের কথাও আসে, ঠিক আছে। তিনি এই যে দেখো জাতীয় কবি নজরুল এবং মুজাফফর আহমেদের সাথে যৌথভাবে তারা কি বলতো এই নবযুগ পত্রিকাটা প্রকাশ করে আর কি, ঠিক আছে। নজরুলের 3টা পত্রিকার কথা আমরা জানি, নবযুগ, লাঙল আর কি ধূমকেতু, ঠিক আছে। ভাই এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। নজরুলের 3টা পত্রিকার কথা আমরা বললাম, কি কি বলতো? নবযুগ, লাঙল, আরেকটা কি বলতো? ধূমকেতু। ধূমকেতু একটা ট্রেনের নাম আছে না বাংলাদেশে, ঠিক আছে, পত্রিকা ছিল আর কি। তো এই 3টা পত্রিকা। এবার দেখো যে প্রথম মুসলিম মেয়র হন কে বলতো? শেরেবাংলা একে ফজলুল হক। কত সালে? 1935 সালে, কলকাতা মিউনিসিপ্যালিটির। তারপরে দেখো বলছে যে হলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যার নাম কি ছিল? কৃষক প্রজা পার্টি। নাম কি? কৃষক প্রজা পার্টি। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে বলতো? 1937 সালে প্রাদেশিক নির্বাচনে হন কে বলো? শেরেবাংলা একে ফজলুল হক। এবং বাংলার অবদানে তার কিন্তু ব্যাপক একটা ভূমিকা আছে আর কি, ঠিক আছে। শেরে বাংলা উপাধিতে ভূষিত হন লাহোরে মুসলিম লীগের অধিবেশনে আর কি, ঠিক আছে। জমিদারি প্রথা উচ্ছেদের জন্য গঠন করে কি বলতো? ফ্লাউড কমিশন, যেটা কত সালে? 1938। একসময় জমিদারি প্রথা ছিল না বাংলায়, সব প্রজা আর 2-4 জন কি জমিদার, তাই না? এলাকায় এলাকায় এরকম হতো। তো ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করে 23 মার্চ 1940। এটা খুবই গুরুত্বপূর্ণ।
ঠিক আছে। তারপরে দেখো বলছে লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারতে দুটি স্বাধীন রাষ্ট্র গঠন। এই যে দেখো 1940 সালে দুইটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রথম ভিতটা বপন করা হয় আর কি, ঠিক আছে, বীজটা বপন করা হয়, যেটা আমরা 1947 সালে দেখি যে 14ই আগস্ট প্রথম কে স্বাধীন হয় বলতো? পাকিস্তান। আর তারপরে 15 আগস্ট কি? ভারত, যেটা বলা হয় আর কি, ঠিক আছে। তো এই যে দেখো বলছে যে হলো যুক্ত ফ্রন্টের জয়লাভে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন কত সালে? 1954 সালে। উল্লেখযোগ্য অবদান যদি বলি, গ্রিন সালিসি আইন, প্রজাস্বত্ব আইন, মহাজনী প্রথা বাতিল আইন, মানে এগুলা বুঝো, তোমরা নিজেরাও জানো, যারা দরিদ্র মানুষ তাদের জন্য এগুলা কষ্টকর না? তো এই যে বিষয়টা আর কি, এই আইনগুলা সে পাশ করে যান। তো দেখো যে এছাড়াও তার সম্পর্কে পড়তে গেলে ভাই তুমি খালি একটু গুগল করতে গেলে দেখবা যে হাজার হাজার তথ্য আছে, এন্ড এই হাজার হাজার তথ্য থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন যেখান থেকে আসবে এটা ফিল করতে হবে, অনুভব করতে হবে, ধরতে হবে, কারণ আমি তুমি তো আর কম্পিউটার না। এবার যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে, মানে এখান থেকে না আসা মানে মনে করো যে এটা প্রশ্নই না, ঠিক আছে, মানে এখান থেকে প্রশ্ন হবেই, ঠিক আছে, আমাদের পড়তে হবে। দেখো বাংলার ইতিহাসে কিন্তু জিয়ার অবদানও কিন্তু অনস্বীকার্য আর কি, ঠিক আছে। এন্ড তোমার ভালো না লাগলেও পড়তে হবে, লাগলেও পড়তে হবে আর কি, ঠিক আছে। মানে আমরা যদি বলি যে তারেক জিয়া বা তারেক যে বলছি জিয়াউর রহমান, বা দেখা যাচ্ছে যে হলো কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কি, ঠিক আছে, এদের অবদান বাংলায় অনস্বীকার্য, কিন্তু আমরা এদের পচাই ফেলছি, ডুবাই ফেলছি, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর কি। তো আমরা এখানে দেখতে পাবো যে হলো জিয়াউর রহমানের যে বাংলা দেশ গঠনে বা জাতি গঠনে তার ভূমিকা আসলে কেমন ছিল আর কি। দেখো যে তার জন্ম আমরা জানি যে 19শে জানুয়ারি, এবং তার জন্ম হচ্ছে কোন জেলায়? বগুড়া জেলায়। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটা? বগুড়া, ঠিক আছে। যত উন্নয়নমূলক কার্যক্রম এখন কোথায় হবে বলো? বগুড়ায় আর কি, ঠিক আছে। বিভাগও নাকি হবে আমরা প্রস্তাবিত শুনতেছি, তাই না? তো এই যে দেখো স্বাধীনতার ঘোষণা পাঠ করে কোথায় থেকে? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার সম্পর্কে কোনো তথ্য তোমরা বাদ দিবা না আর কি, ঠিক আছে। এরপরে দেখো মুক্তিযুদ্ধের সূচনায় ছিলেন কে বলতো? কোথায়? 8 নং ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এবার দেখো মুক্তিযুদ্ধে অবদান ছিল কয় নম্বর সেক্টরে? 1 নং সেক্টরে। কমান্ডার ও জেড ফোর্স, ওই জেড ফোর্স মানে কি? জিআর ফোর্স আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কি উপাধি পায়? বীর উত্তম। দেশের প্রথম সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি কিন্তু কে বলতো? জিয়াউর রহমান আর কি, ঠিক আছে। মানে নির্বাচনের মাধ্যমে, সেটা যদিও হ্যাঁ ভোট না ভোটের হিসাবে হয়েছিল আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তারপর দেখো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কি বলতো? এটা তো আর বলার অবদান নাই। সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে তিনি খুন হন আর কি, ঠিক আছে। কাদের হাতে খুন হন বলতে গেলে এই জিনিসগুলো তো তোমরা নিজেরাও জানো যে চাপা পড়ে আছে আর কি। না, এই বিষয়গুলো সম্পর্কে তোমার জানার দরকার নাই। কাদের হাতে খুন হয় এটা কোনো তথ্য পরীক্ষায় আসবে না, যেটা আসবে না সেগুলা নিয়ে আমাদের পড়ানোর বিষয় না আর কি, ঠিক আছে। মাজার আছে তার একটা, চন্দ্রিমা উদ্যান, শেরে বাংলা নগর, ঢাকায়, এবং মাজারের নকশাকার হলো মাসুদুর রহমান খান। এসব তথ্য পড়ার আসলে প্রয়োজন ছিল না, কিন্তু এখন পড়তে হবে। মানে আগের গুলা ঠিক আছে, কিন্তু এই মাজারের নকশাকারকে এটা পড়াটা আসলে কেমন দেখায় তারপরেও পড়বো আর কি, ঠিক আছে। এবার দেখো যে হলো জিয়া রচিত বিখ্যাত গ্রন্থ আছে কয়টি? 2টি। সেই গ্রন্থগুলো একটি হলো কি একটি জাতির জন্য ও অন্যান্য, জিয়াউর রহমানের লেখা। আর এই যে দেখো গ্রন্থনা সংকলন সম্পাদনা করছে কে? রুদ্র রায়হান। এটাও তোমাদের কি মনে রাখতে হবে। এরপর দেখো আরেকটি গ্রন্থ যে আমার রাজনীতির রূপরেখা, কি নাম বলতো? আমার রাজনীতির রূপরেখা। এই দুইটা একটু ভালো করে মনে রাখবা। প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক জীবনী লেখক কে বলতো? মাহফুজুল্লাহ। দেখো লেখছে কি বলতো? প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী, লেখক কে বলতো? মাহফুজুল্লাহ। মনে থাকবে? এগুলা কিন্তু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে, ভালো করে। কি এইবার দেখো যে বাংলার বিখ্যাত ব্যক্তির মধ্যে কে আছে? যে হলো বেগম জিয়া বলি আমরা, তাই না, যিনি বাংলাদেশের
কয়েকবার প্রধানমন্ত্রিত্ব লাভ করছে। তো এখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে হলো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে বলো? এই যে বলতে হবে, বলো। বেগম জিয়া। এবার দেখো বলছে বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হয় কত সালে? 1983 সালে আর কি, ঠিক আছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা 4 বার না, এটা 3 বারই মনে রাখবো, এই প্রথম 3টা, ঠিক আছে। এখন হ্যাঁ 2006 সালে, হ্যাঁ যাই হোক 6 সালের ওইটা খুবই সামান্য সীমিত পরিসরে আর কি, ঠিক আছে। তো আমার মনে হয় না এটা পরীক্ষায় আসবে আর কি, একটা কনফিউজিং বিষয়, তারপরে তোমরা খেয়াল রাখবা। আর দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কত সালে? দেখো মুসলিম নারী হিসেবে কিন্তু প্রথম প্রধানমন্ত্রী হয় কে বলতো? বেনজির ভুট্টো। কে হয় বলতো? বেনজির ভুট্টো। আর দ্বিতীয় কে বলতো? খালেদা জিয়া আর কি, ঠিক আছে। আর বাংলাদেশের মধ্যে সে কি বলতো? প্রথম। না 96 সালে 16 দিন ক্ষমতায় ছিল, 16 দিন ক্ষমতায় ছিল, তত্ত্বাবধায়ক সরকার দিছিল না, বুঝতে পারছো? তারপরে আওয়ামী লীগ আসে। 6 আমি একটু কনফিউজিং, যার কারণে আমি শিখালাম না, ঠিক আছে। 6 হয়নি, 6 কথাটা, ওই তথ্যটা আমি একটু বিভ্রান্তের মধ্যে আছে, কিন্তু 96 প্রথমে 16 দিন ক্ষমতায় ছিল, ঠিক আছে, তারপরে ভেঙে যায় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। 6 ওই যে করতেছিল যে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে না, ঠিক আছে, সেই হিসেবে হয়তো কিছুদিন ছিল আর কি। এবার দেখো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন নবম এবং কততম বলতো? 11তম। নবমের পর 10ম হয় কে? শেখ হাসিনা, জানোই তোমরা, এবং 11তম তিনি হন আর কি, ঠিক আছে। আর বর্তমানে কততম প্রধানমন্ত্রী আছে বলো? 13। এবার দেখো যে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কি বলতো? দ্বিতীয়। এটা আমরা দেখলাম ফাইটার ফর ডেমোক্রেসি, মানে ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র, গণতন্ত্রের কি যোদ্ধা, তাই না? কে বলতো? যুক্তরাষ্ট্র থেকে এই সম্মাননাটা পায় 2011 সালে। মাদার অফ ডেমোক্রেসি সম্মান লাভ করে কি কানাডা থেকে কত সালে? 2018 সালে। আর মৃত্যুবরণ তো আমরা জানি 30 ডিসেম্বর 2025। স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় কত সালে? 2026। পরীক্ষায় এটাই বেশি, এটাই আসার মতো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। যে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সবচেয়ে বড় একটা পুরস্কার আর কি, ঠিক আছে। তো সেইগুলোর মধ্য থেকে হ্যাঁ না, তারপরেও আমাদের পড়াশোনা করতে হবে। যুগ শেষ বিষয়টা হলেও এখানে আবু সাইদ তোমার রাজনৈতিক ভাবে না, এটা মানুষের হৃদয়ে আবু সাইদ একজন ব্যক্তি। এটা হাসনাত আব্দুল্লাহ বা নাহিদের কোনো কথা বলা হচ্ছে না। আবু সাইদের বিষয়টা এখনো মানুষের হৃদয়ে গাঁথা আছে আর কি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে মনে করো যে আমরা একটু মনে রাখার চেষ্টা করব কিছু তথ্য পরীক্ষায় আসার জন্য। তোমার রাজনৈতিক বিষয় বা আবু সাইদের ভালো লাগুক বা না লাগুক সেটা আলাদা বিষয়, কিন্তু তোমাকে পড়তে হবে যদি চান্স পেতে চাও, বা চান্স পাওয়ার ওইটুকু হিসাব। তো এটা হচ্ছে বিষয়। তো এখানে দেখো পরিচয় কি? জুলাই অভ্যুত্থানের কি প্রথম শহীদ। বাড়ি কোথায়? জন্মস্থান হলো বাবনপুর, পীরগঞ্জ, রংপুর। শিক্ষার্থী ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের, এবং শহীদ হন 16 জুলাই 2024। সমাধি নিজ গ্রাম বাবনপুরে। আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো যে আমাদের জাতীয় সঙ্গীত, এগুলা তথ্য তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, তারপরেও একটু একটু জানতে হবে। দেখো আমরা জাতীয় সঙ্গীতের রচয়িতাকে বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর আর কি, ঠিক আছে। তো আমার সোনার বাংলা এই কবিতাটাই জাতীয় সঙ্গীত। এর কয় চরণ? প্রথম 10 চরণ। আর তোমার হলো মিউজিক বা বাদ্যযন্ত্রের সাথে বাজানো হয় কয় লাইন? প্রথম 4 লাইন, তাই না? এটা হচ্ছে বিষয় যে রচয়িতা সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। রচনার প্রেক্ষাপটে যে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। আর বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে আর কি, ঠিক আছে।
এটা একটু মনে রাখবো। এখানে দেখো গানটি নেওয়া হয়েছে গীত বিতান কাব্যগ্রন্থের স্বরবিতান স্বরলিপি কাব্য থেকে। কাব্য মানে কি বলতো? কবিতা। কাব্য মানে কি? কবিতা। আর কাব্য গ্রন্থ মানে কি? কবিতার গ্রন্থ আর কি, ঠিক আছে। এবার দেখো যে বাউলের গান থেকে মূল সুর গ্রহণ করা হয়েছে তার নাম গগন হরকরা আর কি, ঠিক আছে। এবং দেখো যে হলো যে গান থেকে সুর গ্রহণ করা হয়েছে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, ঠিক আছে। এই যে একটা গান আর কি। জাতীয় সঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বা প্রতিষ্ঠাতা কে বলতো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে বলতো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে প্রকাশিত হয়? 1872। কত সাল? 1872। 1872 থেকে 1894 পর্যন্ত দায়িত্ব পালন করে, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করে নিজেই। তারপরে তার বড় ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় 1894 থেকে 1900 সাল পর্যন্ত দায়িত্ব পালন করে। আর 1901 থেকে দায়িত্ব পালন করে কি বলতো? সম্পাদক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর আর কি, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবো। দেখো তথ্যগুলা কি জানতে হবে, নিজেদের ভিতরে থাকতে হবে, তবেই ভালো করতে পারবা, ঠিক আছে। মানে এইটা এমন না ঠোঁটস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, বুঝে পড়তে হবে জিনিসগুলো আর কি। তো এখানে দেখো বলছে যে হলো বঙ্গদর্শন পত্রিকার দেখো কত কিছু বলে দিলাম। এবং বাংলার মানে বঙ্গ মানেই তো বাংলা, তাই না? বাংলার দর্শন এরকম আর কি, ঠিক আছে। বাংলার সাহিত্য আগানোতে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা কিন্তু অনস্বীকার্য আর কি, ঠিক আছে। তারপর দেখো বলছে গানটিতে প্রাধান্য পায় কি? বাংলার প্রকৃতির কথা। এই যে আমার সোনার বাংলা, সোনার বাংলা বলতে গেলে কি বোঝানো হচ্ছে? যে বাংলার প্রকৃতিকেই বোঝানো হচ্ছে, তাই না? এটা হচ্ছে বিষয়। গানটির ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী হাসান। জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে 3রা মার্চ 1971 সাল। আর সরকারিভাবে গৃহীত হয় 13ই জানুয়ারি 1972 সাল। জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয় 16ই ডিসেম্বর 1972। জাতীয় পতাকার মাপ আমরা সবাই জানি, তাই না? ছোটবেলা থেকেই পড়ে আসছে আর কি। কিন্তু এখানে বিষয় হলো কি, যে দেখো যে সংক্ষেপ করতে গেলে তোমরা আবার ভুল করে ফেলো আর কি, ঠিক আছে। যে দেখো আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শনই একটা দেশের পতাকা, স্বাধীন বা সার্বভৌমত্ব বোঝাতে। আমরা জানি যে আমাদের পতাকায় কয়টি রং আছে বলতো? 2টি রং আছে, কি? লাল আর কি? গাঢ় সবুজ, তাই না? তো এই 2টা রং আছে। এবং পতাকার দৈর্ঘ্য প্রস্থের মাপ 10:6, 5:3, 2.5 কি হবে বলো? 1.5। বুঝা গেছে? 2.5 মানে অর্ধেক অর্ধেক করে ভাগ করে করে যদি যায় আর কি, ঠিক আছে। ওই যে 5-এর অর্ধেক কত? 2.5, 3-এর অর্ধেক কত? 1.5। মানে ছোট করলে আবার তোমরা বুঝতে চাও না, এই জন্য আমি বলে দিলাম। তো এরকমও থাকতে পারে আর কি, ঠিক আছে। একটু খেয়াল রাখবো। পতাকা দিবস 2রা মার্চ প্রথম পতাকা উত্তোলন করা হয় কত সালে বলতো? 1971 সালে। কত সালে? 1971 সালে। এবার দেখো বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী নাম কি বলতো? শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস। দাস বানানটা একটু খেয়াল রাখবা, যে পদবী হইলে কি হয় বলতো? তাহলে স হয়, ঠিক আছে। আর কৃত দাস মানে ওইটা আলাদা, আবার দ্বন্দ্ব স, কে না গোলাম বুঝাই। এবার দেখো দেশের বর্তমান পতাকার নকশাকারী কে বলতো? কামরুল হাসান। নকশাকারী কে? কামরুল হাসান। পতাকা অবমাননার শাস্তি সর্বোচ্চ কয় বছর পর্যন্ত কারাদণ্ড? 2 বছর। এবং কত টাকা জরিমানা? 10,000 টাকা। এবার পতাকার ব্যবহার বিধি, মানে কোথায় কোথায় ব্যবহার করা যাবে, এখানে বিভিন্ন জায়গার কথা দেখো দেওয়া আছে আর কি। তারপরে দেখো বলছে যে হলো পতাকা উত্তোলিত হবে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদে মিলাদুন্নবী, সরকারের প্রজ্ঞাপিত যে কোনো দিবসেই আর কি, ঠিক আছে। এটা একটু মনে রাখবো। জাতীয় প্রতীক স্যার বলা যাবে না, পড়তে হবে, ঠিক আছে। এবার প্রয়োজনে দরকার হলে কালকের দিনটা তোমাদের ছুটি দিব, তাও একটু ভালো করে পড়বা আর কি, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের তো সপ্তাহে 7 দিন ক্লাস, ছুটি নাই তো। আমরা ছুটি নিব না আর। কালকে আজকে বেশি পড়ানোর কারণে কালকে ছুটি দিয়ে দেবো, যেহেতু পরীক্ষা থাকবে 2টা, ঠিক আছে। পড়তে হবে, উপায় নেই। এবার দেখো জাতীয় প্রতীক যেটা বলছি আমরা, একটি শাপলা, 2টি ধানের শীষ, 3টি পাট পাতা ও 4টি তারকা সংবলিত। এই যে দেখো আমরা দেখার চেষ্টা করি জিনিসগুলো।
ধান পাট, বাংলা কি কৃষি নির্ভর একটা দেশ না? এগুলো তো থাকবে, যা স্বাভাবিক বিষয়। এখানে দেখো আমরা এই যে এটাকে কি দেখছি বলতো, শাপলা। এই পাশ দিয়ে একটা ধানের শীষ গেছে, এদিক দিয়ে একটা কি ধানের শীষ গেছে, তাহলে কয়টা ধানের শীষ? দুইটা। এইবার দেখো এই যে তোমার পাতা, এই পাতাটা কিসের পাতা বলো? পাট পাতা। এদিকে একটা, ওইদিকে ওইদিকে, তাহলে কয়টা? তিনটা পাট পাতা। এবার দেখো স্টার কয়টা বলো তো? চারটা তারকা না? স্টার মানেই তো তারকা। তো এই যে মনোগ্রামটা, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে জাতীয় বিভিন্ন জায়গায় দেখবা যে তোমরা ওই কারেন্ট বিল দিলেও দেখবা যে মাইরি দেয় মনোগ্রাম আর কি, ঠিক আছে? খেয়াল করছো কিনা যে থাকে আর কি। তো এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবো। এটা আমাদের 1 টাকার কয়েন যেটা ছিল আগেকার, তখনকার এই কয়েন গুলা বা 5 টাকার কয়েন, শাপলা থাকে না এক পাশে, ওই যে বলে না যে শাপলা লিবু না বিরিজ লিবু, ঠিক আছে? তো ওই রকম আর কি, ঠিক আছে, এখানে থাকে। তো এই যে দেখো, তারপরে বলছে 4টি তারকা নির্দেশ কি করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 4টি তারকা কি নির্দেশ করে। সংবিধানের যে 4টা মূলনীতি, সংবিধানের মূলনীতি কয়টা? 4টা, সেগুলোরও। এবার দেখো জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারীকে বলতো? রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আর কি, ঠিক আছে? তারপর বলছে জাতীয় প্রতীকের মূল ডিজাইনার কে? কামরুল হাসান। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে জাতীয় প্রতীকের ভাসমান যে শাপলা, এই শাপলাটা মনে হচ্ছে না জলের উপর ভেসে আছে, ঠিক আছে? এর ডিজাইনার কে বলতো? মোহাম্মদ ইদ্রিস। তারপরে দেখো বলছে ধানের শীষ বেষ্টিত পাট পাতা ও 4টি তারকার ডিজাইনার কে বলতো? শামসুল আলম। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় পতাকার মূল ডিজাইনার কে বলতো? কামরুল হাসান। বোঝা গেছে? এবং এখানে আরেকটা বিষয় ভালো করে মনে রাখবা, যে 4টি তারকা চিহ্ন কি নির্দেশ করে। সংবিধানের 4টি মূলনীতি। এবার দেখো যে আমরা জাতীয় মনোগ্রাম, তাহলে প্রতীক এবং মনোগ্রাম ওই পড়তে গেলে মনে হয় এটা আবার কি, মুখস্থ করে রাখা লাগে। তাহলে প্রতীক জিনিসটা বুঝে গেছি না, যে প্রতীক জিনিসটা কি। আর মনোগ্রাম দেখবা যে সরকারি চাকরি করে যারা, তারা অনেক সময় ফেসবুকের ওই ছবির সাথেও মাইরি রাখে, ঠিক আছে? তোমার বিসিএস ক্যাডার যারা আছে দেখবা, তারা সবসময় এই জিনিসটা ব্যবহার করে আর কি, ঠিক আছে? তো এই যে বিষয়টা, যে জাতীয় মনোগ্রাম বা লোগো, এটা ব্যবহার করতে পারে তারাই যারা সরকারি আমলা বা কর্মকর্তা, উচ্চপদস্থ তারা, মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আর কি, ঠিক আছে? তো এখানে দেখো যে লাল রঙের মাঝে, এই রংটা কি লাল রং না? লাল রঙের মাঝে কি একটা মানচিত্র না বাংলাদেশের? এবং তার পাশে দেখো লেখা আছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর দুই পাশে কয়টা তারকা? 4টা তারকা। আর নিচে কি বলতো? সরকার। এটা দ্বারাই বোঝানো হয় কি সরকারি, ঠিক আছে? এবার দেখো বলছে লাল রঙের মাঝে সোনালী রঙের, কি রঙের বলতো? সোনালী রঙের বাংলাদেশের কি মানচিত্র আর কি, ঠিক আছে? এবার দেখো বৃত্তের উপরের দিকে লেখা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তারপরে বৃত্তের নিচের দিকে লেখা কি সরকার। দুই পাশে কয়টি করে? 2টি করে। মোট তারকা আছে 4টি আর কি, ঠিক আছে? জাতীয় মনোগ্রাম ব্যবহৃত হয় সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র ও বিজ্ঞপ্তিতে। মনে থাকবে? গাড়িতেও তো অনেকে দিয়ে রাখে যে আমি সরকারি কর্মকর্তা, এটা বোঝানোর জন্য আর কি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, মানে ফার্স্ট ক্লাস জব হোল্ডার যারা আছে আর কি। এখানে আরো কিছু বিষয় আরেকটু ধৈর্য ধরেই পড়তে হবে, মানে এত অধৈর্য হলে চান্স হবে না। ধৈর্য যার থাকবে না সে চান্স পাবে না। ধৈর্য ধরে পড়তে হবে। তোমরা এইটুকুই বিরক্ত হয়ে যাচ্ছ, তাইলে কেমনে হবে? মানে পিঠ, আমার পিঠ এবং ওইটা না বললাম যে চেয়ারের উপর সব সময় বসে রাখতে হবে আর কি, ঠিক আছে? পিঠ ব্যথা করবে, হাত পা ব্যথা করবে, সব করবে, তারপরে তোমাকে চেয়ারের উপর বসে থাকতে হবে এবং প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাত দিন কষ্ট করে আরামে সোফায় বসলে কিন্তু লেখাপড়া হবে না। কাঠের শক্ত চেয়ারে বসতে হবে, অথবা প্লাস্টিকের শক্ত চেয়ারে বসতে হবে। এরকম হেলে দুলে পড়া হবে না। পড়তে গেলে কি শক্ত হয়ে স্মার্ট হয়ে বই এবং টেবিল, তার সাথে তোমার সবচেয়ে বেশি প্রেম করতে হবে এই 3-4 মাস সময়। যাদের বই খাতা এবং চেয়ার টেবিলের সাথে প্রেম হবে তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, অন্যথায়
চান্স কিন্তু হবে না। সুতরাং আমাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আসলে কোথায় আমাদের নজর আছে। এবার দেখো যে এখানে বলছে জাতীয় দিবস সময়ের মধ্যে 24শে জানুয়ারি কি দিবস বলতো? গণ অভ্যুত্থান দিবস। এটা এই বছরের জন্য জরুরি একটা প্রশ্ন আর কি, ঠিক আছে। 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসটাকে অনেকেই তোমরা জানো না যে এটাই আবার কি দিবস বলতো? জাতীয় দিবস। স্বাধীনতা দিবস বললে জানো যে 26শে মার্চ, কিন্তু জাতীয় দিবস কবে বললে আর পারো না। এই যে বিষয়টা একটা সমস্যা। তারপরে দেখো 1 জুলাই এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিবস। 16 জুলাই আমরা জানি শহীদ দিবস। তারপরে 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস। 22শে অক্টোবর কি নিরাপদ সড়ক দিবস। আর 30শে ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস। আরো অনেক দিবস আছে, আমরা কিছু 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস, বিজয় দিবস। বিজয় দিবস বলো এখানে নাই। 16 ডিসেম্বর কি দিবস সেটা পরীক্ষায় আসবে বলে তোমার মনে হয়? আর আসলেও কি তুমি পারবে না? এটা হচ্ছে বিষয়। শোকা আগস্ট তুমি পাবা। এবার দেখো মেগা প্রজেক্ট। কার ফোন বাজে? ফোনটা একটু সাইলেন্ট করো। মেগা প্রজেক্টের মধ্যে দেখো বলছে যে হলো আলোচিত মেগা প্রজেক্ট যেটা পদ্মা ব্যারেজ, এখান থেকে প্রশ্ন হবে, মাস্ট হবে, ঠিক আছে, কারণ এটা নিয়ে কথা হচ্ছে। দেখো পরিচয়, পানি সংকট নিরসন এবং পরিবেশ রক্ষায় মেগা ব্যারেজ প্রকল্প। এখানে দেখো ব্যারেজ নির্মাণ হবে পাংশা রাজবাড়ী, মানে রাজবাড়ী এবং পাবনার কি মাঝে আর কি, ঠিক আছে। আমাদের পাবনা জেলার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে এটা। তারপরে দেখো বলছে যে দেশের অঞ্চল উপকৃত হবে দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চল, মানে একই সাথে 3 অঞ্চলই বাংলাদেশের কি বলতো উপকৃত হবে আর কি, ঠিক আছে। বাস্তবায়িত হবে কি সরকারের নিজস্ব অর্থায়নে, মানে এটা কয় বছরে বলতো? 60টা অর্থ বছর আর কি, ঠিক আছে। অর্থ বছর বাংলাদেশের কত, কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বলতো? জুন থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 31 তারিখ না? 31 থাকে, 30 তারিখ। জুন মাস কি 31 হয়? 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে, অর্থ বছর। এবার দেখো বলছে যে হলো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার হলো তত্ত্বাবধান কে করবে বলতো? পানি উন্নয়ন বোর্ড, সংক্ষেপে কি বলা হয়? পাউবো। পানি উতে উন্নয়ন, বোতে বোর্ড, ঠিক আছে। একনেকে অনুমোদন হয় 13ই মে 2026 সালে। পানি ধারণ ক্ষমতা কত? 29 মিলিয়ন বা 29 কোটি ঘনমিটার। দৈর্ঘ্য হবে কি 2.1 কিলোমিটার বা 2100 মিটার। পানি নিয়ন্ত্রণের স্পিলওয়ে গেট, জল নির্মাণ পথ হবে কতটি? 78টি। প্রাক্কলিত ব্যয় বিদ্যুৎ উৎপাদন হবে কতটুকু? তারপরে প্রথম পর্যায়ে নির্মাণের সময়সীমা কত সাল বলতো? 2033 সাল। হতেই পারে, এখন মুদ্রাস্ফীতি হয়ে গেছে না অনেক। আলোচিত যে মেগা প্রকল্পগুলোর মধ্যে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে আমরা অনেক কিছু জানছি। প্রথম তিস্তা নিয়ে আন্দোলন করে কে বলতো? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর কি, ঠিক আছে। তিস্তার যে পানি বন্টন সেটা নিয়ে আর কি, ঠিক আছে। তো এখানে দেখো তিস্তা নদীর অববাহিকায় বহুমাত্রিক উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শহর স্থাপনের মহাপরিকল্পনা। প্রকল্পের নাম তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট। এখানে দেখো বলছে ব্যয় হচ্ছে 8500 কোটি টাকা, এটা আনুমানিক। আর্থিক সহায়তা দিবে চীন, প্রায় কত? 7000 কোটি টাকা। প্রকৌশল সহায়তায় চীনা কোম্পানি কি ইয়েলো রিভার ইঞ্জিনিয়ারিং, চায়না। তারপর দেখো বলছে পরিকল্পনা সার্ভে ও ডিজাইন করে চায়না পাওয়ার কোম্পানি। আর সবচেয়ে বেশি উপকৃত হবে কি লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা, যেগুলো বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের জেলাগুলোর মধ্যে কিছু জেলা আর কি, দরিদ্র জেলা। সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম বাংলাদেশের। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি চুক্তির প্রয়োজন আর হবে না। ঢাকা শহরে পাতাল রেল আর কি, ঠিক আছে, মেট্রো রেল যেটাকে আমরা বলি আর কি, ঠিক আছে। তো এইখানকার তথ্যগুলাও আমরা একটু একটু জানার চেষ্টা করব। নির্মাণ করবে বাংলাদেশ সেতু কর্পোরেশন, যেটা বাসে নাম এমআরটি লাইন 1। ধরন এটি মূলত দ্বিতীয় মেট্রো রেল, যা উড়াল ও পাতাল পথের সমন্বয়।
পরিচালক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আর কি, ঠিক আছে। যে মেট্রো রেলে যারা চাকরি করে তারা এই কোম্পানির মাধ্যমেই কিন্তু নিয়োগপ্রাপ্ত হয় আর কি। তারপর দেখো পরামর্শক নির্মাণ তত্ত্বাবধায়ক নিপ্পন কোয়ে কোম্পানি জাপান, এটা সহায়তায় জিকা, মোট দৈর্ঘ্য 31.2 ফ্যামিলি কার্ড, ঠিক আছে। তো এটাও তোমাদের একটু ভালো করে পড়তে হবে আর কি, ঠিক আছে। যে ফ্যামিলি কার্ড এর মধ্যে আবার কৃষক কার্ডও আছে, তোরা মানে যাই হোক, তো আমরা গুরুত্বপূর্ণ কার্ড হিসেবে দেখব ফ্যামিলি কার্ড। সরকার আর্থিক অনুদান দেয় কত সালে? কর্মসূচি উৎপাদন 10ই মার্চ 2026, কত তারিখ? 10ই মার্চ 2026। প্রথম বিতরণ ঢাকার করাইল বস্তিতে, এবং প্রতি মাসে সহায়তা কত টাকা? 2500 টাকা। আর এই যে কৃষক কার্ডের মধ্যে দেখো এটা 14 এপ্রিল 2026, এটার আওতায় আসবে 1,65,00,000 কৃষক, এখানেও সহায়তা কত? 2500 টাকা, অথবা ভর্তুকি হিসেবে কৃষি উপকরণ। এছাড়াও ই হেলথ কার্ড, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এগুলোও তোমরা একটু দেখবা। এবার দেখো যে মেগা প্রজেক্ট গুলার মধ্যবর্তী অবস্থান এবং সহায়তাকারী কে কে আছে, এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। তো পদ্মা সেতুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর নিজস্ব অর্থায়নে হয়েছে, এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স নাই বললেই চলে। তারপরে একটু জেনে রাখবা মেট্রো রেল প্রকল্প এখান থেকেও না আসার সম্ভাবনা অনেক বেশি। এবং পদ্মা রেল সেতু ঢাকা যশোর, যেটা কি চীন। তারপরে দেখো বলছে যে হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদী পাবনা, যা তোমরা জানো যে সহায়তা করছে কি রাশিয়ান দেখলেই তো ভালো লাগে, তাই না। এবার দেখো বলছে যে হলো এই যে জিকা, যেটাকে বলা হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, ঠিক আছে। এটা একটু মনে রাখবা যে জাপানের এই সংস্থা আমাদের অনেক হেল্প করছে আর কি, ঠিক আছে। জাপানি হলো আমাদের প্রকৃত বন্ধু কিন্তু। এবার দেখো বলছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প। তারপরে বলছে যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্প, ঢাকায় মেট্রো রেল নেটওয়ার্ক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংস্কার প্রকল্প সহায়তা করে আর কি, ঠিক আছে। আজকের মতো ধন্যবাদ সবাইকে।